এবার আমরা পড়ব বদ্বীপ। নদীর মোহনায় অর্থাৎ নদী এসে যখন সমুদ্রে মিশে সেই অঞ্চলটাকে বলা হয় নদীর মোহনা। আর নদীর মোহনায় সংলগ্ন অংশে নদী প্রায় সমুদ্র সমতলে নেমে আসে, ফলে নদীর স্রোতের বেগ একেবারেই কমে যায়, ফলে নদীবাহিত পলি বালি কাদা প্রভৃতি সর্বাধিক সঞ্চিত হয়ে মাত্রাহীন বয়ের মতো ভূমিরূপ সৃষ্টি করে। একে বলা হয় বদ্বীপ। গঙ্গা ব্রহ্মপুত্র প্রভৃতি নদীতে বদ্বীপ দেখা যায়, তবে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। স্ট্রলারের মতে যখন একটি নদী কোনো স্থির জলাশয়ে পতিত হয়ে সেখানে নুড়ি পলি বালি কাদার সঞ্চিত করে তাকে বদ্বীপ বলে। এবার আমরা জেনে নেব বদ্বীপ সৃষ্টি কিভাবে হয়। যেখানে নদী সমুদ্রে এসে মিলিত হয় সেখানে যেহেতু নদীর ঢাল অনেক কম থাকে, ফলে সেখানে নুড়ি কাকর বালি পলি প্রভৃতি সঞ্চিত হয়ে ব আকৃতির ভূমিরূপ সৃষ্টি করবে, যাকে বলা হয় ডেল্টা বা বদ্বীপ। অতএব বদ্বীপ নদীর মোহনার কাছে গড়ে ওঠে। সূক্ষ্ম বালি পলি কাদা জমে বদ্বীপ সৃষ্টি হয়। নদীর বোঝার পরিমাণ বেশি থাকবে তখনই কিন্তু বদ্বীপ সৃষ্টি হবে। নদীতে বোঝার পরিমাণ যদি খুব কমে যায় তখন কিন্তু বদ্বীপ সৃষ্টি হবে না। জোয়ার ভাটার তীব্রতা কম হতে হবে। যদি জোয়ার বেশি হয় তাহলে কি হবে, সব নুড়ি কাকর বালিকে সমুদ্রে নিয়ে চলে আসবে, ফলে যে নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হতে হবে সেখানে জোয়ার ভাটার তীব্রতা অবশ্যই কম হতে হবে। এবার জেনে নেব যে বদ্বীপ নামকরণ কে করেন। নীল নদের মোহনায় ত্রিকোণাকার ভূমি দেখে ঐতিহাসিক হেরোডোটাস গ্রিক অক্ষর ডেল্টার সঙ্গে তুলনা করে নাম দেন বদ্বীপের ডেল্টা। এই চিত্র দেখলে লক্ষ্য করতে পারবে যে নদী যখন সমুদ্রে এসে মিলিত হচ্ছে অর্থাৎ মোহনার কাছে, তখন ঢাল কমে যাচ্ছে, ফলে নুড়ি কাকর বালি পলি প্রভৃতি সঞ্চিত হয়ে বদ্বীপ সৃষ্টি করছে।